This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মনে রাখতে হবে মাস্টারদা সূর্য সেন বাঘাযতীন থেকে আমরা 100 জনের নাম বলেও শেষ করতে পারবো না, এমন সব বীর বাঙালিরা। 100 জন আন্দামান সেলুলার জেলে 300 জনের বেশি বন্দী ছিলেন, যারা প্রত্যেকে বাঙালি। এই কথা বলার সময় কি তিনি ক্ষিপ্ত হয়ে যান? তিনি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যান এবং তিনি যখন ওই বাংলাদেশি, এটা বাংলাদেশ নয়, তুমি কি বাংলাদেশি, বাংলাদেশ চলে যাও, বা বাংলা বলতে হলে বাংলাদেশে চলে যাও, ইন্ডিয়া মেরা নয় তো হিন্দি বলনা পারেগা ইত্যাদি বলে যখন সে চিৎকার করে, এই বাংলাদেশি শব্দটাতে আমার অত্যন্ত আপত্তি ছিল এবং আমি তখন ভিডিও বানানো শুরু করি লিফটের ভেতর। বাঙালি ভীতুজাত তো কোনো কালেই ছিল না, শুধু জাগতে একটু সময় নাই, এইটুকুই যা। সেই সময় সুনীল গঙ্গোপাধ্যায় তোলপাড় করে দিয়েছিলেন। পশ্চিম বাংলায় প্রথম দেখেছিল যে একজন সাহিত্যিক তার সঙ্গী সাথীদের নিয়ে রাস্তায় বেরিয়েছেন, সেটা ধর্মতলা থেকে পার্ক স্ট্রিট হোক বা কলকাতার যে কোনো জায়গায় হোক। প্রথম তিনিই বলেছিলেন পৃথিবীর একমাত্র শহর যেখানে যেই শহরের যা মাতৃভাষা, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠর মাতৃভাষা, সেই মাতৃভাষাতে কোনো সাইনবোর্ড নেই। আমাকে সোশ্যাল মিডিয়ায় মানে সোনাগাছির মাল বলা হয়েছে। বাঙালি নারীরা রাজনীতিতে থাকলেও তারা মানে সরাসরি রাজনীতিতে থাকে না। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা আজ এত বছর পরে পশ্চিমবঙ্গে প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে পেয়েছি। তিনি কোন দলের সেটা আমার কাছে মুখ্য নয়, আমরা প্রথম একজন নারী মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছি, যে সেটা পেতেই আমাদের স্বাধীনতার 70 বছর লেগে গেছে। রাষ্ট্রকে যা দেওয়ার বা যা প্রদেয়, যতটা নাগরিক কর্তব্য, বরং আমরা অন্যান্য যে কোনো রাজ্যের চাইতে আমরা অনেক বেশি সভ্য জাতি হিসেবে তার প্রমাণ রাখি বাঙালিরা। আমরা সন্তান উৎপাদনে বিশ্বের শ্রেষ্ঠ জাতির পরিচয় বহন করি। মানে আপনি বলছেন গুণমানে না সংখ্যায়? সংখ্যায়, অবশ্যই সংখ্যায়। বাঙালি নারীরা ভারতে অন্যান্য নারীদের তুলনায় এই ক্ষেত্রে যথেষ্ট এগিয়ে, যদিও বাঙালি নারীরা রাজনীতির ক্ষেত্রে ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় পিছিয়েই আছে। ইউপি, বিহার এবং অন্যান্য রাজ্য, এটা পরিসংখ্যান বলছে আমাদের। এই যে প্রতিবাদ, আপনার কি মনে হয় এই ধরনের প্রতিবাদ করে বাংলাতে বাংলা ভাষাকে আরো উচ্চ স্থানে নিয়ে যাওয়া যেতে পারে? আমি যখন প্রতিবাদটা করেছিলাম আমি তো জানতাম না যে এত কিছু ভাইরাল হবে বা এত মানুষ জানতে পারবে, বা অন্য কেউ, আমার কাছ থেকে তো ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছিল, কেউ জানতে পারবে কিনা আমি তাও জানতাম না। আমি প্রতিবাদ করেছিলাম, আমার মনে হয়েছিল অন্যায় করেছে, আমি প্রতিবাদ করেছিলাম। তাতে আমার চারপাশে থাকা আরও মানুষেরা সমর্থন করেছেন, আমার ভালো লেগেছে। আমি বহু বছর ধরে প্রতিবাদ করছি এবং ভবিষ্যতেও করতে থাকবো। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. শুরু করছি আর প্লাস নিউজ রুম। আমি ঋতব্রত ভট্টাচার্য, আর আমার সঙ্গে রয়েছে সোহিনী, ঐন্দ্রিলা, সায়ন্তনী, রুমঝুম সামন্ত এবং নারায়ণ দে। আমরা আজকে এমন একজনকে ডেকে নিয়ে এসেছি যাকে আমরা হয়তো চিনি না, মুখে চিনি না, কিন্তু যিনি এই মুহূর্তে একটি ভাইরালের নেপথ্যে, এবং গোটা বাংলা স্তম্ভিত হয়ে গিয়েছিল সেই দিন। তার কারণ কলকাতার মেট্রো রেলে বাংলায় কথা বলার জন্য শুনতে হয়েছিল বাংলাদেশি, এবং যিনি বলেছিলেন, যিনি এই অর্বাচীন উক্তিটি করেছিলেন, তিনি আর কেউ নন, তিনি এই বাংলারই বাসিন্দা। কি আশ্চর্য! বাংলায় থেকে বাংলা ভাষার প্রতি তার এত অবজ্ঞা। যুগে যুগে নারী শক্তি রূপে পূজিত হয়েছে। আমি একবারও বলবো না যে নারী যখন শক্তি রূপে বিকশিত হয় সমাজে তখন সবাই স্বচ্ছন্দে থাকে, কিন্তু ভারতীয় আধ্যাত্মিক ভাবধারায় আমরা তো মহিলাদের অর্ধেক আকাশকে এই সমাজের শক্তিরূপেই পুজো করি। আজকে আমাদের সঙ্গে রয়েছে শক্তিরূপা সাধুখা।
আপনাকে স্বাগত। নমস্কার, জয় বাংলা। এই জয় বাংলা কার জয় বাংলা, মানে বাংলাদেশের আওয়ামী লীগের জয় বাংলা, পশ্চিমবাংলার তৃণমূলের জয় বাংলা, না বাংলা পক্ষের জয় বাংলা? ভারতে বাঙালির জয় বাংলা। আপনি কি নিজে বাংলা পক্ষের সদস্য? না। আমি একেবারে গোড়ার দিকে চলে যাচ্ছি। আমরা সবাই জানি সেই ভাইরাল ভিডিও যেখানে বাংলা ভাষায় কথা বলার জন্য আপনাকে তিরস্কৃত হতে হয়েছিল। আমি একবার চলে যাচ্ছি, গোটা ঘটনার সূত্রপাত কি? ঘটনার সূত্রপাত হচ্ছে, আমরা স্প্ল্যানেড মেট্রো থেকে কনকোর্সে ওপরে উঠে আসছিলাম, হাওড়া থেকে স্প্ল্যানেডের কনকোর্সে। সেই সময় প্রজ্ঞা বেনগানি নামক হাওড়ার বাসিন্দা একটি মেয়ে, সে তাকে মানে মেট্রো যেহেতু ভারী, লিফট ভারী হয়ে গেছিল, তো লিফটের বর্ডার লাইনে যারা ছিল তাদেরকে নামতে বলা হচ্ছিল। সেই মেয়েটিও ছিলেন, তাকেও নামতে অনুরোধ করা হয়েছিল। সকলেই অনুরোধ করেছিল এবং সেটা ভিডিওতেও দেখা গেছে। মেয়েটি হঠাৎ করে বলে যে সে আইনের ছাত্রী, সে কলেজ যাচ্ছে, তাই সে নামবে না। এবং সেদিন দুটো ঘটনা ঘটেছিল, একটা বর্ধমান স্টেশনে কাজ চলছিল 18ই নভেম্বর, এবং হাওড়া ব্রিজ কোনো অবাঞ্ছিত কারণে বন্ধ ছিল, ফলে প্রবল ভিড় ছিল সেদিন। এবং তার মধ্যে হঠাৎ করে এরকম একটি ঘটনা, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড সবার তারা, প্রত্যেকের দেরি হয়ে গেছে, কারণ সেদিন প্রত্যেকটা ট্রেন মানে প্রায় 1 ঘন্টার বেশি দেরি করে পৌঁছেছে হাওড়াতে। এই রকম পরিস্থিতিতে মেয়েটিকে বারবার সবাই নামতে বলা হয়েছে এবং মেয়েটি তখন হিন্দি এবং ইংরেজিতে চিৎকার জুড়ে দেয়। এবং তখন মেয়েটিকে অনুরোধ করা হয় যে তুমি বাংলার মাটিতে আছো, বাংলায় কথা বলো। সে তখন শুরু করে যে এটা বাংলাদেশ নয়, এটা ভারত, इंडिया में माने भारत कथाटा बोलेनी, से बोलेছে इंडिया में रहना है तो हिंदी बोलना पड़ेगा। तो तखन कथाटा गाয়ে লাগে যে বাংলাদেশ নয় মানেটা কি? এটা তো কলকাতা, এবং কলকাতায় ব্রিটিশের আগে থেকে 300 বছর আগে, কেন তারও আগে থেকে 1000 বছরের বাংলা ভাষা ধ্রুপদী ভাষার তকমা আছে। চর্যাপদের আমল থেকে বাংলা ভাষার প্রচলন আছে এই মাটিতে। হঠাৎ করে মানে ইন্ডিয়াতে থাকার জন্য হিন্দি বলনা পড়েগা, এরকম এটা কোত্থেকে এলো? প্রতিবাদ শুরু হয়, বচসা শুরু হয়। মেয়েটিকে বলা হয় যে তো আমরা আমাদের মাটিতে আছি, আমাদের নিজেদের জায়গায় আছি। তখন মেয়েটির বক্তব্য ছিল যে এটা সেন্ট্রালের মেট্রো, কেন্দ্রের মেট্রো, এবং এখানে হিন্দি চলবে। অত্যন্ত হতবাক হয়ে যায়, কারণ কলকাতা মেট্রো কলকাতার মাটিতে তৈরি। কলকাতার মাটিতে কলকাতা মেট্রো তৈরির জন্য যত রকম অসুবিধা কলকাতার নাগরিকদের ভোগ করতে হয়েছে, হাওড়া, কলকাতা এবং আশেপাশে থেকে যারা আসেন এই শহরে, তাদের প্রত্যেককে তার অসুবিধা, তার সমস্ত যানজট আমরাই ভোগ করেছি। আমাদেরই বাড়িঘর ভাঙা পড়েছে, আমাদেরই বাড়িঘরে ফাটল ধরেছে। যে মেট্রো তৈরি হচ্ছে আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের অনুদানের টাকায়, আমাদের সাহায্যে, আমাদের মাটিতে তৈরি একটা জিনিস কি করে মানে এমন হয়ে গেল যে সেখানে আমাদেরই ভাষা চলবে না? মানে আমাদের মাটির ওপরে এটা একটা কি এলিয়েনের, মঙ্গল গ্রহ থেকে আসা উপগ্রহ কোনো কিছু নাকি, যে স্যাটেলাইট যেখানে আমাদের ভাষা চলে না? মেট্রো তৈরি হয়ে যাওয়ার পর স্যাটেলাইট হয়ে গেল, ক্যাপসুল, যার ভেতরে আমাদের ভাষাই চলবে না। তো তাকে বলা হলো যে আমাদের ট্যাক্সের টাকায় তৈরি, আমাদের মাটিতে তৈরি জিনিসে তুমি দাঁড়িয়ে আছো, এখানে তোমার ভাষা কি? এখানে আমাদের ভাষা চলবে, বাংলা ভাষা, পশ্চিমবঙ্গের ভাষা। এবং পশ্চিমবঙ্গে বাংলা ছাড়াও অলচিকি, সাঁওতাল, কোচ, মেচ, রাজবংশী ইত্যাদি আরও অনেক উপজাতি মানুষেরা থাকেন এই মাটি তাদের, নেপালিরাও থাকেন, তাদের ভাষা চলবে এখানে। কিন্তু কলকাতায় তো বাঙালিদেরই প্রাধান্য, এখানে বাংলাটাই চলবে। এই কথা বলার সময় কি তিনি ক্ষিপ্ত হয়ে যান? তিনি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যান এবং তিনি আমাকে, এবং তিনি যখন ওই বাংলাদেশি, এটা বাংলাদেশ নয়, তুমি কি বাংলাদেশি, বাংলাদেশ চলে যাও, বা বাংলা বলতে হলে বাংলাদেশে চলে যাও, ইন্ডিয়া মে রহনা হয় তো হিন্দি বলনা পড়েগা ইত্যাদি বলে যখন সে চিৎকার করে, এই বাংলাদেশি শব্দটাতে আমার অত্যন্ত আপত্তি ছিল এবং আমি তখন ভিডিও বানানো শুরু করি লিফটের ভেতর। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222 97756962237. আমি আশেপাশে যারা ছিলেন তারা কতটা, মানে যে বাঙালিরা ছিলেন তারা কি করলেন? আশেপাশের বাঙালিরা প্রথমত মেয়েটিকে বারবার ইংরেজিতে, কেউ কেউ হিন্দিতেও অনুরোধ করেছিল বেরিয়ে যাওয়ার জন্য, মেয়েটি রাজি হয়নি। এবং শুধু তাই নয়,
মেয়েটি যখন আমাকে বাংলাদেশি বলে, লিফটের বাইরে সিঁড়ির কাছে কেউ একজন ছিলেন, তিনি ভীষণ চিৎকার করে সেই বাঙালি দাদা প্রতিবাদ করেছিলেন যে কেন বাংলাদেশি বলা হবে। তিনি খুব চিৎকার চেঁচামেচি করছিলেন। যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানেও তার গলা পাওয়া যাচ্ছে যে সে চিৎকার করছে, আমি দেখলাম। এবং তার মানে একটু নিশ্চিন্ত হতে পারি যে সবসময় ভীতু বা গা বাঁচানো লোকেরা, সাথে পাচ্ছে না থাকা লোকেরাই যে মেট্রো স্টেশনে বা আমাদের আশেপাশে আছেন তা নয়। এখনও মাস্টারদা, সূর্য সেন, বাঘা যতীন, তাদের বংশধররা সেই তুলনা যাব না, কিন্তু কিছুটা হলেও প্রতিবাদটা এখনো বাংলায় আছে। বাঙালি ভীতু জাত তো কোনো কালেই ছিল না, শুধু জাগতে একটু সময় নাই, এইটুকুই যা। খুব মূল্যবান কথা। আমার প্রশ্ন সার্থক হয়ে গেল, আমি এই কথাটাই শুনতে চাইছিলাম। এটা সত্যি আমাদের অত্যন্ত দুঃখের যে বিভিন্ন সময় বাঙালিকে এমনভাবে আমরা নিজেদের আমরা চিত্রিত করি যেন আমরা অত্যন্ত ভীতু। কিন্তু মনে রাখতে হবে, মাস্টারদা, সূর্য সেন, বাঘা যতীন থেকে আমরা 100 জনের নাম বলেও শেষ করতে পারবো না, এমন সব বীর বাঙালিরা। 100 জন? আন্দামান সেলুলার জেলে 300 জনের বেশি বন্দী ছিলেন, যারা প্রত্যেকে বাঙালি, এবং সেই লিস্ট বর্তমানে মুছে দেওয়া হয়েছে। ওখান থেকে লিস্ট মুছে দেওয়া যেতে পারে, বাঙালির মন থেকে না মুছে গেলেই হলো। খুব ভালো লাগছে শক্তিরূপা আপনার সঙ্গে কথা বলে। আমি যে কথা বলবার চেষ্টা করছি যে 1 নয় 100তেও আমরা সেই তালিকা শেষ করতে পারবো না, কয়েক হাজার, এবং নাম না জানা অনেকেই রয়েছেন বিভিন্ন জায়গায়। চন্দননগরে যেমন আমি এখনই মনে করতে পারি তার নামাঙ্কিত স্কুল আছে, কিন্তু বাংলার অনেকে হয়তো তাকে ভুলে গেছেন, এরকম অনেকে রয়েছেন। বাঁকুড়াতে রয়েছেন, পুরুলিয়াতে রয়েছেন, প্রত্যেকটা জেলার প্রত্যেকটা প্রত্যন্ত প্রান্তে এরকম বিপ্লবীরা আছেন যারা সমস্ত ভয়, সমস্ত কিছু কাটিয়ে, যারা ব্রিটিশদের মুখোমুখি দাঁড়িয়ে লড়ে স্বাধীনতা এনেছিল। আর সেই জায়গায় দাঁড়িয়ে একজন বাঙালি তনয়াকে শুনতে হচ্ছে বাংলায় কথা বললে, খোদ বাংলার রাজধানী কলকাতাতে তাকে শুনতে হচ্ছে বাংলাদেশি। সত্যি ভাবতে খুব অবাক লাগছে। আমি এই প্রসঙ্গে তো আসবো, তার আগে আমি একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। জনপ্রশাসন নিয়ে তো পড়াশোনা করেছেন, কোথাও কি মনে হয় এই জনপ্রশাসন নিয়ে পড়াশোনা করাটা আপনাকে সাহসিনী করেছে? আপনাকে এই যে প্রতিবাদ করাটা, এর পেছনে পড়াশোনা, আবেগ, কোন জিনিসটা আপনার কাজে দিয়েছে? কারণ আমরা তো অনেক ক্ষেত্রে দেখি মানুষ ঝামেলায় জড়াবো না বলে পাশ কাটিয়ে চলে যায়। হঠাৎ এই যে সাহসিনী হয়ে প্রতিবাদ করলেন, এটা কেন? আমি বাংলায় জন্মেছি, আমি তাই বাঙালি। তারপর আমি ভারতীয় ভোটার কার্ড পেয়েছি, তাই আমি ভারতীয় নাগরিকত্ব পেয়েছি। আমি যদি আজকে অন্য রাষ্ট্রে নাগরিকত্ব চাই, সেখানকার নিয়ম অনুযায়ী চললে আমি সেখানকার নাগরিকত্ব পেয়ে যাব। আমার নাগরিকত্ব পরিবর্তনশীল, কিন্তু আমি যে বাঙালি সেটার পরিবর্তন করার কোনো নিয়ম, নীতি, আইন কিছুই নেই। তো আমি তাই প্রথমেই বাঙালি। এবং দ্বিতীয়ত, যেহেতু আমি ভারতীয় সংবিধানে, ভারতীয় রাষ্ট্রে জন্মেছি, এবং ভারত হচ্ছে এই বিশ্বের একটি অত্যন্ত মহান রাষ্ট্র, যা বহুভাষিক, বহুজাতিক রাষ্ট্র, এবং বিবিধের মাঝে মিলন মহান, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়। আমি সেই রাষ্ট্রের একজন নাগরিক, এবং আমি সেই হিসেবে অত্যন্ত গর্বিত। এবং আমাদের ভারতীয় সংবিধান, মনে করেন যে ভারতীয় সংবিধান তৈরি হয়েছে জনগণের ওপরে ভিত্তি করে, অর্থাৎ জনগণ হচ্ছে সর্বোচ্চ, এবং যারা জনগণের সেবা করেন তারাই হচ্ছেন সর্বনিম্ন। যার জন্য আমাদের লোকসভা হচ্ছে আমাদের ভারতের সর্বোচ্চ ক্ষেত্র, যেখান থেকে আমাদের সমস্ত কিছু পাস করা হয়। তো আমাদের ভারতীয় সংবিধানের মতন মহান বিষয় আর কিছু হতে পারে না, এবং সেই সংবিধানকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। এবং সেই সংবিধানেই লেখা আছে এই ভারতে 22টা ভাষা, এবং সেই প্রত্যেক 22টা ভাষার সমান গুরুত্ব, সমান অধিকার। তারপরেও আমি জানি না যে কেন আমি আমার বাংলা ভাষার জন্য আমারই রাষ্ট্রে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বেঁচে থাকি। আমি কোনো অন্য ভাষাভাষীর ব্যক্তির চাইতে কোনো অংশে কম ট্যাক্স দিই না, কোনো ক্ষেত্রে কম কিছু দিই না। রাষ্ট্রকে যা দেওয়ার বা যা প্রদেয়, যতটা নাগরিক কর্তব্য, বরং আমরা অন্যান্য যে কোনো রাজ্যের চাইতে আমরা অনেক বেশি সভ্য জাতি হিসেবে তার প্রমাণ রাখি বাঙালিরা।
আমরা সন্তান উৎপাদনে বিশ্বের শ্রেষ্ঠ জাতির পরিচয় বহন করি। মানে আপনি বলছেন গুণমানে না সংখ্যায়? সংখ্যায়, অবশ্যই সংখ্যায়। বাঙালি নারীরা ভারতে অন্যান্য নারীদের তুলনায় এই ক্ষেত্রে যথেষ্ট এগিয়ে, যদিও বাঙালি নারীরা রাজনীতির ক্ষেত্রে ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় পিছিয়েই আছে, ইউপি, বিহার এবং অন্যান্য রাজ্য। এটা পরিসংখ্যান বলছে আমাদের। একটু ব্যাখ্যা করুন। এটা আমি একটি পরিসংখ্যান একবার আমি বিচার করেছিলাম, যেখানে দেখা গেছে যে বাঙালি নারীরা রাজনীতিতে থাকলেও তারা মানে সরাসরি রাজনীতিতে থাকে না। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা আজ এত বছর পরে পশ্চিমবঙ্গে প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে পেয়েছি। তিনি কোন দলের সেটা আমার কাছে মুখ্য নয়, আমরা প্রথম একজন নারী মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছি, যে সেটা পেতেই আমাদের স্বাধীনতার 70 বছর লেগে গেছে, তার আগে আমরা পাইনি। এটা তো আমাদের কাছে লজ্জার বিষয় অবশ্যই, কিন্তু তাই বলে বাঙালি নারীরা তো পিছিয়ে ছিল কোনো দিন, তা তো নয়। ভারতের প্রথম ডাক্তার, পাইলট, বিভিন্ন ক্ষেত্রে বাঙালি নারীরা নিজেদের অগ্রণী ভূমিকা রেখেছে। সারা দেশের তুলনায়, সারা ভারতের তুলনায় বাঙালি নারীরা সবসময় এগিয়েই ছিল। রাজনীতির ক্ষেত্রেও অন্যান্য জায়গায় দেখা গেছে বাঙালি নারীরাই এগিয়ে আছে। গায়ত্রী দেবী ছিলেন বাঙালি আসলে, তিনি কিন্তু ভারতের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো সেখানে পশ্চিমবঙ্গের একজন নারীকে মুখ্যমন্ত্রী পেতে গিয়ে স্বাধীনতার 70 বছর পার হয়ে গেছে, এবং বর্তমানে দেখা যায় যে বাঙালি নারীরা রাজনীতিতে যে সক্রিয়ভাবে থাকেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পঞ্চায়েত এবং মানে মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে নারীরা সামনে থাকলেও তারা সরাসরি সক্রিয়ভাবে রাজনীতিতে থাকেন না। এটা খুবই লজ্জার বিষয়। আপনি বলছেন তাহলে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে তাদের মধ্যে কেউ কাউন্সিলর, কেউ পঞ্চায়েত বা কেউ অন্য কোথাও, কিন্তু রাষ্ট্রটা থাকে স্বামীর হাতে, এবং খোদ কলকাতার বুকেও। এবং এইভাবে কখনো সমান সমাজ ব্যবস্থা চলতে পারে না। তবুও ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় বাঙালি নারীরা যথেষ্ট স্বাধীন, তারা যথেষ্ট প্রতিবাদী, এবং তারা অন্যান্য প্রত্যেকটা সামাজিক ক্ষেত্রে ভারতের সমস্ত জায়গার তুলনায় অনেক এগিয়ে। শক্তিরূপা, আমার স্বীকার করতে লজ্জা নেই, যখন আমি প্রথম আপনার নাম এবং ফোন নাম্বারটা পেলাম, আমার মনে হলো শক্তিরূপা নামটা বোধহয় ছদ্মনাম, বা আপনি নিজেই নিজেকে নাম দিয়েছেন। শক্তিরূপা নামটি সাধারণ ক্ষেত্রে তো আমাদের খুব একটা ব্যবহার হয় না, তবে যুগ যুগ ধরে যে কথা বলছিলাম, আমরা নারীকে তো শক্তিরূপেই পুজো করি। শক্তিরূপা নামের পেছনে কি কোনো ইতিহাস আছে, নাকি নিজেই নিজের নামটা নিয়েছেন, নাকি এর পেছনে কোনো ঘটনা আছে? এর পেছনে একটাই ঘটনা। আমার জন্ম 12ই ডিসেম্বর 1995 NRS মেডিকেল কলেজে হয়েছিল, এবং আমার জন্মের যিনি সার্জন ছিলেন তিনি আসলে সেখানকার একজন প্রফেসর ছিলেন, তার নাম ছিল শক্তিরূপা। তো তার যে ছাত্রছাত্রীরা ছিলেন তারা সেদিন তার কাছে আমার জন্মটা তাদের কাছে একটা মানে ক্লাস হিসেবে ছিল, যেহেতু অপারেশন থিয়েটার নামটাই এসছে সেই জায়গা থেকে, যে সবাই মিলে সেখান থেকে শিখবে। তো ওনার ছাত্রছাত্রীদের অনুরোধে আমার নাম তাদের প্রফেসরের নামে রাখা হয়েছিল। নামটা কেমন লাগে আপনার? নাম দিয়ে তো মানুষের বিচার হয় না, মানুষের বিচার মানুষের কর্মে হয়। মানে আপনি বলতে চাইছেন যে সে বিখ্যাত কথা শেক্সপিয়ারের, গোলাপকে যে নামেই ডাকো সে গোলাপ। কিন্তু কোথাও এটা তো ঠিক, সারা জীবন আমরা বহন করে যাই আমাদের নাম, যে নামে আমাদের প্রত্যক্ষভাবে হাত থাকে না, এই নামটা অন্য কেউ দেয়। তো শক্তিরূপা নামটা আপনার এই ঘটনার সঙ্গে অবশ্যই চমৎকৃত করে নামের সাদৃশ্য দেখে, কিন্তু এই নামটা আপনার কেমন লেগেছে? মানে আমি ব্যক্তি আপনাকে না, এই যে বিভিন্ন জায়গায় তো এই নামটা আগেও ব্যবহার করতে হয়েছে, সার্টিফিকেট থেকে শুরু করে ক্লাসে। হ্যাঁ, প্রথমত হচ্ছে যে নামটার ইংরেজিতে লিখতে গেলে এতগুলো অক্ষর, যে চাকরির পরীক্ষার ওএমআর সিট ভরতে গিয়ে আমার অনেক সময় ব্যয় হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে যে আমি অনেক সময় দেখি আমার নামটাকে দেবীত্বের স্থানে দিয়ে দেওয়া হয়। আমি না দেবীত্বর স্থান চাই না, কারণ আমাদের মানে সমাজে দেবীর স্থান হচ্ছে ততক্ষণ ওই 5 দিনের পুজোর শেষে দশমীর দিন বিসর্জন। আমি বিসর্জন যাওয়ার নয়, আমি মানুষ তো লড়ে যাওয়ার মানে যতক্ষণ বেঁচে আছি লড়তে চাইছি। ওই হঠাৎ করে 5 দিনের জন্য এসে বিসর্জন চলে গেলাম,
সেই দেবীর তো আমার দরকার নেই, মানুষ হয়ে বরং অনেক বেশি ক্ষমতাশালী হতে পারবো। এই যে কথাগুলো বলছেন, এটা কি আপনার ভেতরে বিভিন্ন সময় জমে থাকা অভিজ্ঞতাই আপনাকে বলাচ্ছে, নাকি আপনি এরকমভাবেই বিশ্বাস করেন? আমি যেটাই বিশ্বাস করি সেটাই বলছি। অবশ্যই আমার সহকর্মীরা রয়েছেন, সতীর্থরা রয়েছেন, আমি তাদের কাছে একবার চলে যাব। আমি প্রথমেই চলে যাব সায়ন্তনীর কাছে। নমস্কার দিদি, আপনার কখন মনে হলো যে ফোনটা বার করে ভিডিওটা বানানো দরকার? প্রথমত আমরা যখন রাস্তায় থাকি ফোনটা আমাদের হাতেই থাকে, আমার হাতেও ফোনটাই ছিলই, এমনি সাধারণ ছিল, যদি মেট্রো তাদের ক্যামেরা চেক করে জানতে পারবে। যখন সে আমাকে বাংলাদেশি বলল, প্রথমবার যখন বাংলাদেশি বলেছে আমি তখন ভিডিও ক্যাপচার করতে পারিনি। দ্বিতীয়বার সে যখন বলতে শুরু করে বাংলাদেশ মে চলে যাও, এটা বাংলাদেশ নয়, ইত্যাদি ইত্যাদি যখন বলতে শুরু করে, ততক্ষণে আমার ভিডিও চালু করে ফেলেছিলাম। খুব সুন্দরভাবে বললেন, কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশি শব্দটা, তারাও তো বাংলা ভাষায় কথা বলেন, এই বাংলাদেশি শব্দটা বুকে এভাবে লাগলো কেন? এটা কি কোথাও বাংলাদেশের সঙ্গে এখনের ঘটনা প্রবাহে যন্ত্রণাটা আরো বেশি হলো? না, আমি ভারতের নাগরিক, আমি পশ্চিমবঙ্গে জন্মেছি, আমার পরিবার পশ্চিমবঙ্গে থেকেছে, তারা এখানে জন্মেছে, আমার মা বাবা। আমার বাবা যখন জন্মেছে তখন তো বাংলাদেশ রাষ্ট্রই তৈরি হয়নি। তো আমি কেন একটা অন্য দেশের নাগরিকত্বের তকমা নেব? আমি কেন একটা অন্য দেশের নাগরিকত্বের তকমা নেব? অন্য দেশের নাগরিকত্বের তকমা নেওয়া মানে আমাকে আতঙ্কবাদী, দুষ্কৃতী ইত্যাদি বলে তকমা দিয়ে দেওয়া, তাই না? আমি ভারতে থাকি, আমার সহনাগরিক আমাকে শুধু বাংলা ভাষা বলার জন্য আমাকে মানে যা খুশি তাই বলে চলে যাবে? আমাকে যদি এখানে আমেরিকান বলা হতো, শ্রীলঙ্কান বলা হতো, আমি সমান একই প্রতিবাদ করতাম, কারণ আমার সাথে এই কোনো রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। হঠাৎ করে কেন আমি তাদের নাগরিক হতে? অবশ্যই আমরা গর্বিত বাঙালি হিসেবে, গর্বিত ভারতীয় হিসেবে। আমি এবার চলে যাবো আমার সতীর্থ সহযোদ্ধা নারায়ণের কাছে। নারায়ণ দে, আমরা দেখলাম আপনার এই ঘটনার পর কলকাতা পুরসভার তরফে একটা বলা হলো, নোটিশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন জায়গায় দোকানের নাম হোক কিংবা শহরে বিজ্ঞাপন হোক, হোর্ডিং বাংলা মাস্ট, মানে যে কোনো হোর্ডিংয়ে বাংলা থাকতেই হবে। এতদিন পর্যন্ত এটা কিন্তু কোনো রকম বিজ্ঞপ্তি জারি হয়নি। আপনার এই ঘটনার পরেই কিন্তু আমরা এই জিনিসটা দেখলাম। এই জিনিসটা কি আপনার জয় বলে মনে করছেন? আমি ছোট থেকে জানি সুনীল গঙ্গোপাধ্যায় যখন কলকাতার প্রথম নাগরিক ছিলেন, মহানাগরিক, তিনি একবার বলেছিলেন যে কলকাতার প্রত্যেকটা সাইনবোর্ড, প্রত্যেকটা ব্যবসায়িক ক্ষেত্রে। আমি এখানে একটু শুধু সংশোধন করে দিচ্ছি, সুনীল গঙ্গোপাধ্যায় সাহিত্যিকই ছিলেন তখনও, তিনি প্রথম নাগরিক ছিলেন না। কিন্তু সুনীল গাঙ্গুলি, আমার খুব ভালো লাগছে আপনি কথাটা জানেন, তার কারণ সেই সময় তো আপনি এত বড় হননি, ছোট ছিলেন খুবই। সেই সময় সুনীল গঙ্গোপাধ্যায় তোলপাড় করে দিয়েছিলেন। পশ্চিমবাংলায় প্রথম দেখেছিল যে একজন সাহিত্যিক তার সঙ্গী সাথীদের নিয়ে রাস্তায় বেরিয়েছেন, সেটা ধর্মতলা থেকে পার্ক স্ট্রিট হোক বা কলকাতার যে কোনো জায়গায় হোক, প্রথম তিনিই বলেছিলেন পৃথিবীর একমাত্র শহর যেখানে যেই শহরের যা মাতৃভাষা, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠর মাতৃভাষা, সেই মাতৃভাষাতে কোনো সাইনবোর্ড নেই। আপনি ঠিকই বলেছেন, এটা ছিল। এবং বাম আমল হোক, তৃণমূল আমল হোক, অনেকবার অনেক কিছু বলা হলেও আজ পর্যন্ত কিন্তু গোটা মহানগরে এই আইন বলবৎ করা যায়নি। তো এখন দেখার বিষয় হচ্ছে যে কলকাতা পৌর নিগম কতটা এই বিষয়ে সক্ষম হয়, কারণ বড়বাজার থেকে শুরু করে মেটিয়াবুরুজ অবধি আমি তো কোথাও দেখতে পাই না যে বাংলায় সাইনবোর্ড লাগানো সম্ভব এবং সেটা পুরসভার পক্ষে সম্ভব। পুরসভা আরও একটি প্রশ্ন আছে, এই যে প্রতিবাদ, আপনার কি মনে হয় এই ধরনের প্রতিবাদ করে বাংলাতে বাংলা ভাষাকে আরও উচ্চ স্থানে নিয়ে যাওয়া যেতে পারে? আমি যখন প্রতিবাদটা করেছিলাম আমি তো জানতাম না যে এত কিছু ভাইরাল হবে বা এত মানুষ জানতে পারবে, বা অন্য কেউ, আমার কাছ থেকে তো ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছিল, কেউ জানতে পারবে কিনা আমি তাও জানতাম না। আমি প্রতিবাদ করেছিলাম, আমার মনে হয়েছিল অন্যায় করেছে, আমি প্রতিবাদ করেছিলাম, তাতে আমার চারপাশে থাকা আরও মানুষেরা সমর্থন করেছেন, আমার ভালো লেগেছে। আমি বহু বছর ধরে প্রতিবাদ করছি এবং ভবিষ্যতেও করতে থাকবো। অন্তত নিজের রাষ্ট্রে নিজের সাংবিধানিক অধিকারটুকু তো সবারই প্রাপ্য,
সেটুকু তো আমি ছেড়ে দিতে পারি না একজন নাগরিক হিসেবে, ওইটুকু আমার চাই। বাহ, আমি এবার চলে যাচ্ছি অন্য প্রসঙ্গে। আপনি অধিকারের কথা বলছেন, আপনি পশ্চিম বাংলায় বাংলা ভাষায় কথা বলা, সাইনবোর্ড থাকা এবং বাংলা ভাষা দফতরে যাতে ব্যবহার করা হয়, দফতরি ভাষা হয়ে ওঠেন, এই অধিকার নিয়ে আমরা অনেকবার অনেককে মুখ খুলেছে। বেশিরভাগ ক্ষেত্রেই কাজের কাজ কিছু হয়নি। আমরা কলকাতা বিমানবন্দর থেকে যে বিমানগুলো আকাশপথে পাড়ি দেয় পৃথিবীর অন্যত্র বা ভারতবর্ষের অন্যত্র, অথবা যে বিমানগুলো আসেন সেখানেও দেখি বিমান সেবক বা সেবিকা তাদের বাংলা জানা একটা রুল থাকা সত্ত্বেও থাকে না, এগুলো দেখি। আমরা বিভিন্ন ব্যাংকের এটিএমে দেখি এখনো পর্যন্ত বাংলা ভাষা জানা মানুষ, যিনি আর অন্য কোনো ভাষা জানেন না, তিনি ব্যবহার করতে পারবে না, কারণ সব এটিএমে সেই নির্দেশিকা থাকে না। আপনি এর জন্য কাকে কাঠগড়ায় দাঁড় করাবেন? সরকার, জনগণ, নাকি বিভিন্ন সংস্থা? বিষয়টা হচ্ছে যে আমাদের ভারতীয় সংবিধান, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং প্রত্যেকটা ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে, সব ক্ষেত্রে এই নিয়ম বলবৎ আছে, অন্তত আইন অনুযায়ী, যে যে রাজ্যে থাকবে সেই রাজ্যের ভাষাকে প্রাধান্য দিতে হবে। সম্প্রতি নির্মলা সীতারামন পার্লামেন্টে এই নিয়ে বক্তব্য রেখেছিলেন এবং তিনি বলেছিলেন যে তিনি তামিলনাড়ু থেকে এসেছেন এবং তিনি হিন্দি বলতে পারেন না, তার রাজ্যে হিন্দি চলে না। এবং তখন মাননীয় স্পিকার মহাশয়ও স্বীকার করেছেন যে হ্যাঁ, প্রধানমন্ত্রী চান যে ভারতের প্রত্যেকটা ভাষায় চলবে এবং তার জন্যই নাকি তামিল ভাষায় ডাক্তারি পড়ার কথা বলেছিলেন। তো সব 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 রাজ্যে ভারতের এই নিয়ম আছে। বাংলায় যদি না থাকে তাহলে এটা হয় উক্ত সংস্থা, যেমন এটিএম চলছে ব্যাংকের মাধ্যমে, অর্থাৎ ব্যাংকের যারা মাথা, তাদের উপরে যিনি বসে আছেন তার হস্তক্ষেপে তো এটা হয় ভাষার বিষয়টা। তারা ইচ্ছাকৃতই বাংলাটাকে সরিয়ে রাখেন, কারণ পশ্চিমবঙ্গ সি ক্যাটাগরি স্টেট, পশ্চিমবঙ্গের 86% বাঙালি শেষ জনগণনা অনুযায়ী, এবং তার মধ্যে 83% বাঙালি বাংলা ছাড়া অন্য কোনো ভাষা বলতে, লিখতে, পড়তে, বুঝতে কিচ্ছু পারেন না। তাহলে যে রাজ্যের সংখ্যাগরিষ্ঠ জনগণ অন্য ভাষা জানেই না, তাহলে তারা প্রতিদিন কিভাবে ব্যাংকে কাজ করে? এবং এই যে না জানা, অন্য ভাষা না জানা, এর পেছনে আমাদের প্রত্যেকটা ব্যাংকে, পোস্ট অফিসে একটি করে দালাল চক্র তৈরি হয়েছে। তারা কি করে? তারা 5 টাকা 10 টাকার বিনিময়ে অন্য ভাষায় যেহেতু ফর্ম, তারা সেটি ফিল আপ করে দেয় এবং সেটা করে তারা যথেষ্ট লুটে নেয়। এবার এই ক্ষেত্রে আর একটা বিষয় আছে, আমাদের কলকাতা পোস্ট অফিসগুলোতে বাংলা ভাষায় পরিষেবা না থাকলেও গ্রামীণ পোস্ট অফিসগুলোতে, যেগুলো গ্রামীণ ডাকঘর, সেখানে কিন্তু আমি বাংলা ভাষায় পরিষেবা দিতে দেখেছি। এবং বন্ধন ব্যাংক সহ বেশ কিছু ব্যাংক বর্তমানে তারা কিন্তু বাংলা ভাষায় তাদের পরিষেবা প্রদান করে এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে সেখানকার স্থানীয় নাগরিকদের প্রতিবাদের ফলে ব্যাংকে বাংলায় ফর্ম আনা হয়েছে। কলকাতাতেও বেশ কয়েকটা ব্যাংকের শাখায় এসছে, কিন্তু আমার বাড়ির আশেপাশে অন্তত নিউ মার্কেট, জানবাজার, ধর্মতলার মধ্যে কোনো ব্যাংকে আমি বাংলা ভাষায় এরকম কোনো ফর্ম পাই না। উপরন্তু আমি সম্প্রতি লক্ষ্য করেছি বেশ কিছু ব্যাংকে 90% কর্মী বাংলার নয়, তারা বাংলা বিন্দুমাত্রই জানেন না। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. অবশ্যই। আমি এবার একটু অন্য প্রশ্নে চলে যাই, আবার ভাইরালে যাব। ভাইরাল নিয়ে আমাদের মধ্যে অনেক প্রশ্ন আছে, আমি চলে যাব সোহিনীর কাছে। সোহিনী সেন, যেখানে বিদেশের মাটিতেও বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেখানে কলকাতায় দাঁড়িয়ে কলকাতার ভাষা মানে বাংলা ভাষাকে এভাবে অপমান, তো আপনার কি কোনোভাবে মনে হয় না যে মেয়েটার পশ্চিমবঙ্গেই থাকার যোগ্য নয়? কোনো রাজ্যে থেকে মেয়েটি কিন্তু মেট্রোয় দাঁড়িয়ে বলেছেন যে মেয়েটি রাজস্থান থেকে এসেছেন এবং তাই জন্য সে এখানকার ভাষা জানে না। তো অন্য রাজ্য থেকে যখন, মানে তিনি যে রাজ্য থেকে এসেছেন তার রাজ্যে কিন্তু হিন্দি সহ অন্যান্য ভাষা তাদের রাজ্যের হাইকোর্ট দ্বারা ঘোষিত যে বিদেশি ভাষা, অন্য যে কোনো ভাষা, এবং হিন্দি ভাষাও তাদের রাজ্যে বিদেশি ভাষা, তাদের হাইকোর্ট ঘোষণা করেছে। তো
তো এক্ষেত্রে আমাদের ভারতের অন্যান্য ভারতীয় রাজ্যরা, অহিন্দি জাতির রাজ্যরা খুব সুন্দরভাবে দেখিয়ে দেন, মাঝে মাঝে উদাহরণ তুলে ধরেন আমাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ক্ষেত্রে, যে তুমি যে রাজ্যে থাকবে 2 দিন ঘুরতে আসাটা ক্ষমা করার যোগ্য, কারণ তারা বেড়াতে এসছে, তারা এখানে ভাষা শিখে মানে টাকা লুটতে আসে, সম্ভব না, বাস্তবভাবে সম্ভব না। যারা বা চিকিৎসার জন্য এসছেন কিছুদিনের জন্য, তাদের ক্ষেত্রে অবশ্যই আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত। কিন্তু যখন কেউ এখানে এসে ব্যবসা করছেন, এখানে সরকারি চাকরি নয়, এসে এখানে এমনি চাকরি, এখানকার জাল কাগজ বার করে এখানকার চাকরিতে দখল বসাচ্ছেন, আমাদের এখানকার ব্যবসা করে খাচ্ছেন, সন্তান সন্ততি উৎপাদন করছেন, আমাদের এখানকার সরকারি সুযোগ সুবিধা ভোগ করছেন, আমাদের এখানে বিভিন্ন রকমের নারীদের জন্য, বৃদ্ধ বয়স্ক মানুষদের জন্য এবং চিকিৎসা ক্ষেত্রে প্রভূত সুবিধা প্রদান করা হয়, যেগুলো আমাদের ট্যাক্সের টাকাতেই করা হয়, সেগুলোর সুবিধা ওনারাও এসে ভোগ করেন। তো যখন এগুলো ভোগ করতে পারছো, তখন এখানকার ভাষাটা শিখে নেওয়াও খুব প্রয়োজন। আর যদি না শিখতে পারো, তাহলে ভারতে অন্যান্য রাজ্যে যেভাবে আদর যত্ন করা হয়, যে ট্রিটমেন্ট দেওয়া হয়, সেটা পশ্চিমবঙ্গে দেওয়াই বাঞ্ছনীয় মনে করি। কোথাও মনে হয় না তাহলে এই মেয়েটি তো সত্যি, তো এখানে যদি রাজস্থান থেকে আসে, জানবে কি করে বাংলা ভাষা? মেয়েটি এখানে পড়াশোনা করছে, এখানে থাকছে। ও, তার মানে তিনি পর্যটক নন? না, এখানকার কলেজে পড়েন, হাওড়ায় থাকেন, তিনি বলছেন। ছোটবেলা থেকে এখানে বড় হয়েছেন? তিনি তাই তো বলছেন, এখানকার স্কুলেও পড়েছেন বলছেন। তার মানে এটা খুব স্পষ্ট যে মেয়েটি কোনোভাবেই পর্যটক নয়, মেয়েটি ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছে, এখানের কলেজে পড়ে এবং তার বাড়ি এখানে। আমি এবার চলে যাব ঐন্দ্রিলার কাছে। এই যে মেয়েটি, যার পরিচয় আপনি শুরুতেই দিয়েছেন, তো তার পরিচয় জানলেন কি করে? মেয়েটি নিজেই দিয়েছে, মেয়েটি নিজেই চিৎকার করে মেট্রো পুলিশকে, এবং তারপর আমাদের যখন আমি অনড় ছিলাম যে আমি অভিযোগ জানাতে চাই, আমাকে মেট্রো পুলিশ থেকে জানানো হয় যে তাহলে আমার জেল হয়ে যাবে। আমি তারপরেও নিজের অবস্থানে স্থির থাকায় আমাদেরকে তুলে কলকাতা মেট্রোর, এসপ্ল্যানেড মেট্রোর ভেতরে কলকাতা পুলিশের আরেকটি অংশ আছে, আমাদেরকে সেইখানে নিয়ে আসা হয়, সেই অফিসে। এবং সেখানে মেয়েটি চিৎকার করে বলতে থাকে যে আমি মারোয়ারি আছি, আমি বানিয়া আছি, আমি ব্যবসা করে খাই, আমি এখানে, আমার বাবা ঠাকুরদা ব্যবসা করে এখানে খাচ্ছে, আমি আইন বুঝি না ইত্যাদি বলে তখন সে কাঁদতে শুরু করে দিয়েছিল। এবং তার ফলেই সবাই জেনে গেছিল যে সে এখানেই থাকে, এখানেই পড়াশোনা করে, এবং মেয়েটি বলেওছে যে সে এখানকার স্কুলে কলেজে পড়ে বলেই সে ছাত্রী হিসেবে প্রথম থেকেই দাবি করেছিল। আমার এখানে একটা প্রশ্ন আছে যে এই যে আপনি বললেন যে আপনার জেল হতে পারে, কেন আপনার জেল হওয়ার কি ছিল? প্রতিবাদ করার সময় জেলের ব্যাপারটা মেট্রোর ভেতরে, এটা আইন বিরুদ্ধ যে মেট্রোর ভেতরে ছবি বা ভিডিও করাটা, ও সেই কারণে আপনাকে বলা হচ্ছিল। কিন্তু আমি ভিডিও করেছিলাম, আমাকে বাংলাদেশি বলা হচ্ছে সেই এভিডেন্স রাখার জন্য, তথ্য প্রমাণ। ওই ভিডিওটা ভাইরাল হলো কি করে? ওটা তো ডিলিট করেছিলেন আপনি। আমার ফোন থেকে আমি ডিলিট করেছি এবং আমার রিসাইকেল বিন থেকেও ডিলিট হয়ে গেছিল। আমি ঘটনার দিন রাত্রে, মানে এই ঘটনাটা মিটে যায় বিকেল 4-5টার মধ্যে, মোটামুটি সব মিটে যায়। আমি সেদিন প্রায় রাত্রি 9টা-10টা নাগাদ আমার ফোনে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমি ভিডিওটি হঠাৎ করে দেখতে পাই। এই ভিডিওটা কি আপনি তুলেছিলেন না এটা অন্য কেউ তুলেছিল বলে আপনার মনে হয়? ভিডিওতে আমার মুখ দেখা যাচ্ছে, আমার হাত দেখা যাচ্ছে, আমি দেখলাম বেশ কয়েক জায়গায়। তাহলে কি এটা আপনার তোলা ভিডিও না এটা অন্য কারোর ভিডিও থেকে ভাইরাল? আমার ভিডিওটা যে কিরকম উঠেছিল বা আমি কিরকম ভিডিওটি করেছিলাম, আমি নিজেও সেটি দেখার সুযোগ পাইনি। আমি ভিডিও করেছিলাম, সেই অবস্থায় আমাকে মেট্রো অফিসে নিয়ে যাওয়া হয়, দিয়ে সেখানে ডিলিট করে দেওয়া হয়। সেখানে কি বাঙালি অফিসাররা ছিলেন না অবাঙালি? বাঙালিরাও ছিলেন, অবাঙালিও ছিলেন। তো এই বাঙালি অবাঙালি অফিসার যারা ছিলেন তারা কতটা আপনাকে সহযোগিতা করেছে? তারা আমাকে এটাই বলেছে যে মেট্রোতে যারা চাকরি করেন, কেন্দ্রীয় সরকারি চাকরি করেন, মেট্রো পুলিশ যারা, রেল পুলিশ, তাদেরকে হিন্দি, বিশেষ করে হিন্দি শিখতে হয়,
তার কারণ তারা কেন্দ্রীয় সরকারের চাকরি করেন। কিন্তু আমি যতদূর জানি যে যে রাজ্যে পরিষেবা দেওয়া হয় 6 মাসের মধ্যে সেই রাজ্যের ভাষা শিখে নেওয়াটা প্রয়োজন। ওনারা আপনার, এটা ঠিক কথা, মেট্রো নিরাপত্তার কারণে অবশ্যই আইন বলে যে মেট্রোর মধ্যে ছবি না তোলাটা উচিত, শুধু নয় বাধ্য আমরা, কারণ এটা যদি কোনো জঙ্গি সংগঠনের কাছে যায় তারা অনেক কিছু করতে পারেন, এটা আমাদের নিরাপত্তার স্বার্থে এটাই আইন। কিন্তু আমার প্রশ্ন হলো যে আপনি তো আপনাকে বাংলাদেশি বলেছেন বলে আপনি ছবিটা তুলেছিলেন এবং ছবিটা ডিলিটও করেছেন, আপনার কি মনে হয় এটা আপনার নয় অন্য কারোর মোবাইলটাই ভাইরাল হয়েছে? হ্যাঁ, ভিডিও তো আমি পোস্ট করিনি, ভিডিও আমার আগে অন্য জায়গা থেকে বিভিন্ন জায়গায় সোশ্যাল সাইটে বিভিন্ন জায়গায়, আমি ইনস্টাগ্রামে, ফেসবুকে, রেডিটে, ইউটিউবে এবং টুইটারে সর্বত্র আমি ভিডিওটি দেখতে পেয়েছি। আমি সেখান থেকে ডাউনলোড করে নিজে পোস্ট করেছি। আপনার কি মনে হয় তাহলে এটা অন্য কেউ যারা ছিল তাদের কেউ ভিডিওটা পোস্ট করেছে? এই পোস্ট করার জন্য আপনাকে কোনোভাবে হুমকির সম্মুখীন হতে হয়েছে? আমার কাছে একটি ফোন এসেছিল এমনি সাধারণ মোবাইল নাম্বার থেকে, দিয়ে বলা হয়েছিল হেস্টিংস থানা থেকে বলা হচ্ছে, যদিও হেস্টিংস থানা আমার বা স্প্ল্যানেড মেট্রোর এখতিয়ারে পড়ে না, হঠাৎ করে হেস্টিংস থানা থেকে ফোন করা হয়েছে বলে পরিচয় দিয়ে বলা হয় যে ভিডিও কেন ভাইরাল হলো, বাংলাতেই বলা হয় যে ভিডিও কেন ভাইরাল হলো। আমি তখন বলি যে আমি তো জানি না, আমি তো ভিডিও ডিলিট করে দিয়েছিলাম, রেল পুলিশ দেখেছে সেটা পরিষ্কার, রেলের ক্যামেরায় তার প্রমাণ আছে, অফিসের ক্যামেরায়, তারা সেখান থেকে দেখে নিতে পারে। তো সেগুলো বলেছিলাম। তারপরে বললো যে কিছু হলে আপনি দায়িত্ব নেবেন, আপনি লিখে সই করে এসছেন, আপনি পরে বুঝে নেবেন, এরকম বলে ফোনটা কেটে দিল। তা আপনি পরে যাচাই করে দেখেননি ওটা সত্যি থানা থেকে ফোন এসেছিল নাকি? না, আমি আর ফোন করিনি। একবারই ফোন এসেছিল? হ্যাঁ। যিনি ফোন করেছিলেন তিনি বাঙালি? গোটা ঘটনায় আপনার কি মনে হচ্ছে যে এই ঘটনাটা মানুষের কাছে এত আলোড়িত হলো কেন? হতে পারে আমার প্রতিবাদটা খুব জোরালো ছিল বা স্পষ্ট পরিষ্কার ছিল, কারণ মেয়েটি একটানা 5 ঘন্টা ওইভাবে আমার উপরে ওই মানসিক নির্যাতন চালিয়ে গেছে যে ইন্ডিয়া মে রহনা হ্যায় তো হিন্দি বলনা পড়েগা। এবং 5 ঘন্টা? সে কি একবারও ক্ষমা চাওয়া বা দুঃখ প্রকাশ করেনি? না না, মেয়েটির কোনো দুঃখ ছিল না, উপরন্তু মেট্রো পুলিশ আমাকে বলেছিল যে মেয়েটি ভুল করে আমাকে বলে ফেলেছে, ক্ষমা করে দিতে আমাকে। তো আমি তখন বলেছিলাম যে আমাকে যদি মেয়েটি 2-4টে মানে অশালীন গালাগালও দিয়ে ফেলতো, আমি তাকে ছোট বোন হিসেবে ভুলভাল কথা বলে ফেলেছে বলে আমি ক্ষমা করে দিতে পারতাম, করেই দিতাম, আমি গালাগাল দিলে আমি ক্ষমা করেই দিতাম। কিন্তু বাংলাদেশে যখন আমাকে বলা হয়েছে তখন বিষয়টা হয়ে যাচ্ছে যে শুধু আমার অস্তিত্বের পরিচয় নয়, এখানে কলকাতা মেট্রোয় প্রত্যেক দিন আমাদের শিলিগুড়ি থেকে দীঘা অসংখ্য মানুষ চিকিৎসার জন্য, বিভিন্ন প্রশাসনিক কাজের জন্য প্রত্যেকটা ক্ষেত্রে তাদেরকে এই কলকাতা মেট্রো ব্যবহার করতে হয়। এবং তারা কেউ মানে এই পশ্চিমবঙ্গের নাগরিক হয়ে, এই ভারতের নাগরিক হয়ে তারা শুধুমাত্র একদিনের প্রশাসনিক কাজের জন্য মেট্রোয় চড়বে বলে তো হিন্দি শিখতে পারে না। আমি সেই 83% বাঙালির প্রতিনিধি যাদের প্রত্যেক দিন হয়তো মেট্রোয় এরকম ঘটনা প্রত্যেক দিন ঘটে, প্রত্যেক দিন কাউকে না কাউকে এই বাংলায় বাংলাদেশি বলা হয়। এবং শুধু তাই নয়, ভারতের অন্যান্য রাজ্যে তো রীতিমতন ভারতীয় বাঙালিদেরকে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয় বেশ কিছু রাজ্যে, আমরা দেখেছি সম্প্রতি, এবং মানে সেটা সংখ্যাটাও নেহাত কম নয়। এবং পূর্ব বর্ধমানের পলাশবাবুকে রীতিমতন সপরিবারে গ্রেপ্তার করে রেখে দেওয়া হয়েছিল বাংলাদেশি সন্দেহে। আমি চলে যাব আমার সহকর্মী রুমঝুমের কাছে। আমাদের দমদম বিমানবন্দরে আমরা দেখেছি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দুটো যে বিভাগ, সেখানে ডোমেস্টিকের বাংলা শব্দ হিসাবে লেখা আছে গার্হস্থ্য, মানে যেটা হবে হয়তো অভ্যন্তরীণ বিভাগ, এবং আন্তর্জাতিক দুটো। তো যেখানে মানে সরকারিভাবেই একটা ইংরেজির ট্রান্সলেশন ভুলভাবে দেওয়া আছে, তাহলে এত প্রতিবাদের কি মানে? এটা তো শুধু বিমানবন্দরে তার নয়, আমাদের মেট্রোতেও লেখা থাকে লিফটকে উচ্চ মোড়া নিম্ন মোড়া। সম্প্রতি আমি খেয়াল করলাম ত্রিবেণী গিয়ে, ত্রিবেণী স্টেশনে
হিন্দিতে বানানটা কিন্তু ঠিক লেখা আছে, তয়রফলা হস্যি বয়ের একার মূর্ধন্যয় দীর্ঘই, কিন্তু বাংলায় বানানটা দন্তন্যয় দীর্ঘই লেখা আছে এবং হিন্দির তুলনায় যথেষ্ট সরু ব্লকে লেখা আছে আর কি। এটা মানে ইচ্ছাকৃতভাবে করা হয় নাকি মানে হিন্দি ভাষাকে চাপিয়ে দিয়ে কোনো অতিরিক্ত কিছু পাওয়া যায় কিনা আমি তো জানি না, কারণ হিন্দি ভাষা মাত্র 300 বছরের পুরনো ভাষা ভারতে, যেটা সাধারণত ব্রিটিশদের তোষণের জন্য এক প্রকার তৈরি হওয়া ভাষা, যেটা হঠাৎ করে মানে এই রকম একটা ভাষা, হ্যাঁ, তাকে মানে বাংলার মতন একটা ধ্রুপদী ভাষার ওপর মানে চাপিয়ে তা বাংলা ভাষাকে অবদমিত করে কি লাভ পাচ্ছে, আমার তো বোধ ক্ষমতার ওপর ঊর্ধ্বে। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. প্রতিবাদ কি চালিয়েই যাবেন? আবার এরকম ঘটনা হলে আবার প্রতিবাদ করবেন? আমি এই ইন্টারভিউ দিয়ে বেরোনোর পরেও যদি পরের মুহূর্তে আমার সাথে কিছু হয়, আমি তখনও প্রতিবাদ করব। এত সাহসিনী হওয়ার জায়গাটা বা অবস্থানটা কিসের কারণে? আমি খুব সাধারণ ঘরের মেয়ে, একদম সাধারণ না। আমার পেছনে কোনো বাড়িতে কারোর নেতা মন্ত্রী হওয়ার কোনো রেকর্ড আছে? আমার বাপ ঠাকুরদা মাতুলকুল পিতৃকুল কোথাও এরকম কেউ নেই যে নেতা মন্ত্রী বা কোনো কিছু হয়েছে বা বিশাল কিছু। আমার মা একটা সাধারণ রিটায়ার্ড প্রাথমিক শিক্ষক, আমি এই মুহূর্তে চাকরি খুঁজছি। আমার বোন একজন ছাত্রী, আমার বাবাকেও আমি সম্প্রতি হারিয়েছি। তো এরকম একটা ছাপোষা সাধারণ বাঙালি ঘরের মেয়ে আমি, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার খুব সমস্যা হয়, আমার ভেতরে একটা কেমন হতে থাকে যখন মনে হয় যে না, আমার সামনে এটা যেটা হচ্ছে সেটা ঠিক নয়, আমার মুখ থেকে বেরিয়ে যায় এবং সেই সময় প্রতিবাদটা বেরিয়ে আসে। হ্যাঁ, এবং আমি আজকে নয়, বহু বছর ধরে করছি, ভবিষ্যতেও করতে থাকবো। তার জন্য আমার জীবনের হুমকি এসছে, আমাকে সোশ্যাল মিডিয়ায় মানে সোনাগাছির মাল বলা হয়েছে। এবং শুধু তাই নয়, গত রবিবার আমার ছবি এবং আমার এই হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে করা বিভিন্ন পোস্টের স্ক্রিনশট তুলে একজন বিলিও করেছে, আমি দেখলাম, এবং সেটি লাইভে এসে করেছে, আমি সেটাও দেখলাম। এবং তাছাড়া ইনবক্সে এসে বিভিন্নভাবে আমার পাড়ার, আমি যে তেলিনী পাড়া নামক যে জায়গাটিতে এখন থাকি, সেখানে আমাকে প্রত্যেক দিন বিভিন্ন রকমের হুমকির শিকার হতে হয়, তাও চালিয়ে যাই। চন্দননগরের তেলিনী পাড়া তো খুব সংবেদনশীল জায়গা। ধর্মীয়ভাবে, সংস্কৃতিগতভাবে অত্যন্ত সংবেদনশীল। রাত্রি 1টা-2টো অবধি সেখানে ডিজে বক্স বাজে, মানে প্রশাসনের ক্ষমতা, মানে প্রতিবাদ করলে বা অভিযোগ জানালে তবে প্রশাসন বন্ধ করার ব্যবস্থা নিতে পারে, কিন্তু বিনা অভিযোগে প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না কেন আমার বোঝা যায় না। এবং মানে অনেক সময় পুলিশ প্রশাসনকেও কিছু মানে গুন্ডা মাফিয়া আছে, তারা মানে একরকম পুলিশ প্রশাসনকেও মানে বলে তো মনে হয় না। তাহলে তেলিনী পাড়াতে দাঁড়িয়েও প্রতিবাদ করেন? করছি গত 5-6 বছর ধরে। আমি আপনাকে অবশ্যই বলবো সাবাস, সাহসিনী আপনি, খুব সাবধানে থাকবেন। কোথাও যেন আপনার কাজকর্মের সঙ্গে আমি ফরাসি ঔপন্যাসিক, যিনি সাহিত্যে অত্যন্ত কম বয়সে নোবেল পুরস্কার পেয়েছিলেন, আলবের কামুর কথা মনে করিয়ে দিচ্ছে আপনার এই সাহসিকতা। আলবের কামু খুব স্পষ্টভাবে বলেছিলেন যে আমাদের এই পৃথিবীতে প্রতিটা মুহূর্তে বঞ্চনা আছে, গঞ্জনা আছে, শোষণ আছে। প্রতিটা মুহূর্তে আমাদের দলে দেওয়ার চেষ্টা করবে এই সমাজ ব্যবস্থা, এই সিস্টেম, কিন্তু তার মধ্যেও আমাদের প্রতিবাদ করে যেতেই হবে। যে যেখানে যেমন অবস্থায় আছে তার ক্ষমতা অনুযায়ী প্রতিবাদ করতে হবে, কারণ এই পৃথিবীটা সবার এবং আমরা প্রত্যেকে এই পৃথিবীর নাগরিক। সুতরাং আমাদের স্বাধীনতা যদি খর্ব হয়, আমার ভাষার যদি অবমাননা হয়, কোথাও আমার
পরিচয় নিয়ে যদি আমাকে বঞ্চনার মুখোমুখি হতে হয়, তাহলে প্রতিবাদী একমাত্র অস্ত্র। সাবাস আপনাকে, আপনি আপনার সাহস নিয়ে চলুন, আপনি সাহসিনী। সত্যি শক্তি রূপে আপনি যেভাবে বিকশিত হয়েছেন, আমার মনে হয় আমাদের মধ্যে অনেকেই আছেন আপনাকে দেখে অনুপ্রাণিত হবে। নমস্কার। নমস্কার, জয় বাংলা।